ক্লাসের মধ্যে আমরা অনেক কিছুই বলছিলাম ক্লাসটা রেকর্ডিং হবে। রেকর্ডিং হবে, হ্যাঁ রেকর্ডিং হবে, কিন্তু ইউটিউবে কিছু ক্লাস পাবে, কিছু ক্লাস পাবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট কোম্পানি থেকে শুরু করে আমাদের এখানে যে কন্টেন্টগুলো আছে সেইগুলো সবই আলোচনা হবে, আর তার থেকেও অনেক কিছু শিখতে পারবে, কারণ সমস্ত কন্টেন্ট তো আমাদের এখানে লেখাও সম্ভব নয়, তো সে কারণে আমি লিখতে পারিনি, তবে এখানে যা দেখতে পাচ্ছি এর থেকেও বেশি কিছু আলোচনা হবে। প্রথমত আমরা সফটওয়্যারটাকে ইনস্টল করব কোথায় থেকে, আর এই যে ট্যালি প্রাইম সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা 64 বিট লাগবে। 64 বিট আমাদের কম্পিউটার বা ল্যাপটপ সেটা জানবো কিভাবে। এর জন্য কম্পিউটার বা দিস পিসি এর উপর রাইট ক্লিক, প্রপার্টিস, এখানে আমরা দেখতে পাবো সিস্টেম টাইপ 64 বিট। 64 বিট যদি এখানে না থাকে, যদি 32/86 যদি থাকে, সেক্ষেত্রে আমরা ইনস্টল করতে পারবো না, 64 বিট হতে হবে। তারপর আমরা চলে যাব আমাদের ব্রাউজারে ট্যালি প্রাইমের যে সলিউশনের যে ওয়েবসাইট আছে সেখানে যাব। গুগলে লিখব ট্যালি প্রাইম ডাউনলোড। প্রথমেই আমাদের ওয়েবসাইটটা আসবে tallysolution.com এবং ডাউনলোড, এটা দেখে নেবেন। এখানে ক্লিক, এখানে ডাউনলোড অপশান আছে। আমাদের ভার্সান 2.1, 6-8 মাস পরে ভার্সান চেঞ্জও হতে পারে, যেটা লেটেস্ট থাকবে সেটাই ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড এখানে ক্লিক করলাম, নিচে আমাদের এখানে ডাউনলোড হচ্ছে। বেশি ফাইলটার সাইজও নয়, 42.1 MB। কারণ যদি সফটওয়্যার কেনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিনতেও পারেন। প্রোডাক্টসে আসবেন, প্রোডাক্টসে আসার পর আপনারা এখান থেকে দেখে নেবেন, এবং এই সফটওয়্যার ভাড়াও পাওয়া যায়। ধরুন আপনি ব্যবহার করতে চান 1 মাসের জন্য, সেক্ষেত্রে এখান থেকে সফটওয়্যার ভাড়াও করতে পারেন। আপনাকে 1 মাসের জন্য লাইসেন্স দেবে ওরা, যদি আপনার ভালো লাগে তখন আপনারা পারচেস করতে পারেন। তো আমি এখানে সফটওয়্যার আমাদের সেটআপ ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে, এর উপর ক্লিক করলাম। এখানে ইয়েস অপশান আছে, ইয়েসে ক্লিক করলাম। একটু অপেক্ষা করবেন। এখানে আমাদের অপশান দেখা যাচ্ছে কনফিগার, মোর অ্যাকশন আর ইনস্টল। এখানে অ্যাপ্লিকেশন পাথ আপনি চেঞ্জ করতে পারেন, কনফিগার থেকে অ্যাপ্লিকেশন পাথ চেঞ্জ করতে পারেন। আমাদের যে সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে সেটা সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস আর ট্যালি প্রাইম। দেখুন সি প্রোগ্রাম ফাইল আর এখানে ট্যালি প্রাইম নামে একটি ফোল্ডার তৈরি হবে, সেখানে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হবে। আমরা চাইলে এর পাথ চেঞ্জ করতে পারি, কারণ সি ড্রাইভে সর্বদাই রাখা উচিত নয়। কম্পিউটার যদি নষ্ট হয়, কোনো ক্র্যাক হয়, সেক্ষেত্রে নষ্ট হতে পারে, ডাটা আমরা খুঁজে পাবো না আর। তো কনফিগারে আসার পর আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন অ্যাপ্লিকেশান পাথ, আপনি কোথায় বা কোন পাথ দিতে চান। যদি আপনি ধরুন অন্যান্য ড্রাইভে রাখবেন, ডি ড্রাইভে আমি নিলাম, তাহলে এখানে একটা ফোল্ডার তৈরি করে নেবেন। আপনার ড্রাইভে ফোল্ডার তৈরি করার পর আপনি ফোল্ডারের পাথটা দিয়ে দেবেন। আমি এখানে নাম দিলাম ট্যালি নাম দিলাম। এরপর রাইট ক্লিক করবেন, প্রপার্টিস আর সিকিউরিটি, এই জায়গায় যে পাথটা আছে এই পাথটাকে সম্পূর্ণভাবে কপি করে ওখানে দিয়ে দেবেন, এই জায়গায় পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে পাথ চেঞ্জ হয়ে যাবে। এটা সর্বতো ভালো কাজ, কারণ সি ড্রাইভে আমরা ইনস্টল করব না। শেখার জন্য আমরা ইনস্টল করে রাখতে পারি, কিন্তু কাজ করার জন্য ইনস্টল করব না। তো আমি ব্যাক করলাম। এখানে অনেক অপশান আছে, দেখুন ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, অর্থাৎ ডেস্কটপে আমাদের শর্টকাট তৈরি হবে কি না, ডেস্কটপের শর্টকাট নেম কি থাকবে সেটা চেঞ্জ করতে পারেন। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর বা এন্টার করার পরও আপনি এই অপশান পাবেন, এখানে নাম চেঞ্জ করতে পারেন। এবং শর্টকাট মেনুতে থাকবে কি না, ক্রিয়েট স্টার্ট মেনু এন্ট্রি মেনুতে থাকবে কি না, আর মেনুতে যে সফটওয়্যারটা আসবে তার নাম কি হবে, তো এইগুলো আপনি চেঞ্জ করতে পারেন। আমি ব্যাক করলাম। এখানে মোর অ্যাকশন আছে, আপনি ক্লিক করতে পারেন। আমরা সরাসরি ইনস্টলে ক্লিক করলাম এবং সি প্রোগ্রাম ফাইল ট্যালি প্রাইমে রাখলাম।
ইনস্টল। একটু অপেক্ষা করবেন, আপনার সিস্টেমের কনফিগারেশন অনুযায়ী ইনস্টল হবে বা ইনস্টল হতে সময় লাগবে। দেখুন আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা যদি দেখি আমাদের কম্পিউটারের সি ড্রাইভ প্রোগ্রাম ফাইল, আর এখানে দেখুন ট্যালি প্রাইম, এখানে আসার কথা এই ট্যালি প্রাইম। দেখুন আমাদের এখানে সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে, এটা ফাইল। এখন আমরা স্টার্ট ট্যালি প্রাইম অপশানে ক্লিক করলাম ট্যালি সফটওয়্যারটি ওপেন করার জন্য। দেখুন প্রথম কিছুক্ষণ সময় লাগবে সফটওয়্যারটি ওপেন হতে, একটু অপেক্ষা করবেন। এখানে অ্যালাউ অ্যাক্সেস অপশানে ক্লিক করবেন। এই অপশানগুলো প্রথম আসে, দ্বিতীয়বার আর আসবে না। এখানে অপশান আছে যে আমি ট্যালি যে কাজ করব সেটা কোন কান্ট্রিতে কাজ করব। তো কান্ট্রি দেখুন ইন্ডিয়া আছে, দেখতেই পাচ্ছেন। কোম্পানি ডাটা পাথ আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য কনফিগারে ক্লিক করবেন, ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন যে ট্যালির যে ডাটাগুলো থাকবে সেটা কোথায় থাকবে। যেমন সি ইউজার পাবলিক ট্যালি প্রাইম ডাটা নামক ফোল্ডারে আমাদের কোম্পানির সমস্ত ডাটা জমা হবে, যে সমস্ত ভাউচার আমরা এন্ট্রি করব বা যা কাজ করব সেটা জমা হবে। আপনি এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারেন। তো আমি রাখলাম, একই রাখলাম। ব্যাক করলাম, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এখানে আমাদের চারটি অপশান। হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো, একটু রিপ্লাই করুন স্ক্রিন দেখা যাচ্ছে কি না। স্ক্রিন কি দেখা যাচ্ছে? মাঝে মাঝে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে? না, এখন তো সাদা দেখাচ্ছে, একদম হোয়াইট দেখাচ্ছে। দেখা যাচ্ছে না তাই তো? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তাই তো? ঠিক আছে। এখানে আমাদের চারটি অপশান আছে। ট্রাই ইট ফর ফ্রি, অর্থাৎ এডুকেশন মোডে আমরা ট্যালি সফটওয়্যার যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে এই অপশানটা ব্যবহার করব। কারণ একটি ট্যালি সফটওয়্যারের দাম 20,000 টাকা। একটা স্টুডেন্টের পক্ষে কখনোই 20 থেকে 25,000 টাকা খরচ করে শেখা সম্ভব নয়, আর কোনো কম্পিউটার সেন্টারেও রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে ট্যালি সলিউশন যে কোম্পানি, তারা এডুকেশন মোডে ব্যবহার করার জন্য আমাদের একটি অপশান দিয়েছে স্টুডেন্টদের। তো এই অপশানটা আমরা ব্যবহার করতে পারি। এডুকেশন মোড আর অরিজিনাল সফটওয়্যারের মধ্যে কোনো তফাৎ নেই, একটাই তফাৎ আছে, সেটা হচ্ছে ডেট আর কিছু অপশান।
সেটা আমি ক্লাস করানোর সময় বলে দেব যে কোনটা অরিজিনাল সফটওয়্যারে থাকবে আর আমাদের এডুকেশন মোডে কোনটা থাকছে না, সেটা আমি জানিয়ে দেব। তো এখানে ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক, অর্থাৎ যদি লাইসেন্স থাকে ইন্টারনেটের সঙ্গে আমরা কানেক্ট হতে পারি। যাদের অলরেডি লাইসেন্স আছে তারা এটার মাধ্যমে, ধরুন সফটওয়্যার আনইনস্টল করেছে, লাইসেন্স আছে, তারা এটার মাধ্যমে লাইসেন্সকে অ্যাক্টিভ করতে পারে। দুটো অপশান আছে, একটা নিউ লাইসেন্স অ্যাক্টিভ করা আর আরেকটি আগে লাইসেন্স ছিল সেটা দ্বারা অ্যাক্টিভ করা। তো আমাদের ট্রাই ইট ফর ফ্রি এডুকেশন, এখানে ক্লিক করলাম। এখানে আমরা কোম্পানি তৈরি করব। কোম্পানি কি? প্রতিটি প্রতিষ্ঠানের একটি নাম থাকে, সেটা ছোটোখাটো প্রতিষ্ঠান বা কোনো দোকান হোক, কোনো কোম্পানি হোক, যে কোনো প্রতিষ্ঠান তার একটা নাম থাকে। সেই নাম, তার ডিটেলস, অ্যাড্রেস সব কিছু দিয়ে একটা আমরা খাতা তৈরি করব এবং সেই খাতার মধ্যে আমরা যাবতীয় আমাদের ট্রানজ্যাকশান করব। তো প্রথমত আমাদের কোম্পানি তৈরি করতে হবে। দেখুন ক্রিয়েট কোম্পানি রয়েছে, ক্রিয়েট কোম্পানিতে এখানে ক্লিক করব। আর এখানে একটি কথা বলে রাখি, আমরা এখনই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করলাম, এতে এখনও কোনো কোম্পানি তৈরি করা নেই, তাই আমাদের এখানে এই অপশানটা সরাসরি ক্রিয়েট কোম্পানি আসছে কোম্পানি তৈরি করার জন্য। যদি অলরেডি আমাদের কোম্পানি তৈরি করা থাকতো তাহলে এই অপশানটা আমরা পেতাম না। এই অপশানটা আমাদের নিয়ে আসার জন্য আমরা এই যে কোম্পানি বা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই অপশানটি আসবে। এখানেও অপশান রয়েছে, দেখুন ক্রিয়েট কোম্পানি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কোম্পানি পাথ দিতে বলছে প্রথমত, যে কোম্পানির পাথ কি হবে। তো এখানে বলে রাখি, পূর্বে যেমন বললাম যে আমরা পাথ সি ড্রাইভ রাখবো না, কারণ কম্পিউটার যদি ক্র্যাক করে, নষ্ট হয়, সফটওয়্যার চেঞ্জ করা হয়, তাহলে আমাদের সমস্ত ডাটা উড়ে যাবে। তাই আমরা আমাদের অন্যান্য ড্রাইভ যেটা সিকিউর থাকে সেখানে ডাটা রাখবো। তো সেক্ষেত্রে আপনাদের এই জায়গাটা আমি একটু দেখিয়ে দিই। দেখুন আমরা কম্পিউটারের রাইট ক্লিক করলাম বা কম্পিউটারে ডবল ক্লিক করলাম, করার পর আমরা ড্রাইভে আসলাম। এখানে ডি ড্রাইভে দেখুন ট্যালি নামেও একটি ফোল্ডার তৈরি করেছিলাম। এই ফোল্ডারের ভিতরেই আমাদের সমস্ত ডাটা রাখবো বা যা কাজ করব ট্রানজ্যাকশান এখানে থাকবে। তো এখানে দেখুন আমি এই পাথটাকে নেব, রাইট ক্লিক করলাম, প্রপার্টিস, এখানে এই যে পাথ আছে কপি করলাম, ট্যালি সফটওয়্যারে এই জায়গায় ক্লিক করলাম। দেখুন এখানে স্পেস, কিবোর্ড থেকে স্পেস কি প্রেস করবেন, করলে ডাটা মুছে যাবে। আর কন্ট্রোল ভি পেস্ট করবেন, আপনি যে পাথটা কপি করেছেন সেটি এসে যাবে। দেখুন ডি ড্রাইভ আর ট্যালি ফোল্ডার, এন্টার প্রেস করলাম। এখানে দেখুন স্পেসিফাই পাথ দেখাচ্ছে, এন্টার। ইনকারেক্ট ফাইল অর ফোল্ডার পাথ, কিছু একটা ভুল হয়েছে, ব্যাক করলাম। এই জায়গায় কন্ট্রোল ভি পেস্ট করলাম, এন্টার প্রেস করলাম। ইনকারেক্ট ফাইল ফোল্ডার পাথ, কোম্পানি পাথ এখানে আমাদের চেঞ্জ করতে দিচ্ছে না, কিছু একটা প্রবলেম হয়েছে। পুনরায় ক্রিয়েট কোম্পানিতে আমি ক্লিক করলাম, এখানে স্পেসিফাই পাথ এই অপশানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, এন্টার। আমাদের চেঞ্জ করতে দিচ্ছে না, কিন্তু এটি চেঞ্জ করা যায়, আপনারা বাড়িতে দেখবেন। যদি কোনো সমস্যা হয় আমি নেক্সট ক্লাসে আলোচনা করে দেব। তো এখানে আমাদের পূর্বের পাথটাই রাখলাম, আপনারা একটু দেখে নেবেন, যদি সমস্যা হয় নেক্সট ক্লাসে আমার সঙ্গে আলোচনা করবেন। এখানে কোম্পানির নেম অর্থাৎ প্রতিষ্ঠানের নাম দিতে হয়, আমি নাম দিলাম ORION, ওরিয়ন কম্পিউটার এডুকেশন কাউন্সিল, EDUCATION, এডুকেশন কাউন্সিল। তো আমি আমার প্রতিষ্ঠানের নাম দিলাম,
এন্টার প্রেস করলাম। এখানে মেলিং নেম আছে। মেলিং নেম আর কোম্পানি নেম সর্বদাই এক হয়। মেলিং নেম অর্থাৎ চিঠি, কোম্পানির নামে বা যে চিঠি পাঠানো হবে সেটা কোন নামে আসবে, এখানে মেলিং নেম আছে। অনেক সময় আমরা কি করি, আমরা এখানে কোম্পানির যে অনার হয় তার নামও আমরা এখানে লিখে দিই। আবার অনেক সময় বিভিন্ন সংস্থা এখানে কোম্পানির নাম আর মেলিং নেম একই রাখে। সর্বদা একই রাখাই উচিত। তো কারণ কোম্পানি আর কোম্পানির মালিক দুইজন আলাদা ব্যক্তি। তো সেটা আমি পরে আলোচনা করব, যখন ক্যাপিটাল নিয়ে আলোচনা করব। তো এন্টার প্রেস করলাম। এখানে কোম্পানির অ্যাড্রেস, মালিকের অ্যাড্রেস নয়, এখানে কোম্পানি যে জায়গায় অবস্থিত তার অ্যাড্রেস দেবেন। আমি এখানে সংক্ষেপে একটি অ্যাড্রেস দিচ্ছি। এন্টার। পরের লাইনে আপনি লিখতে পারেন। এর পরের লাইনে যদি লিখতে চান এন্টার প্রেস করবেন। আমি আর লিখছি না, আপনারা আপনাদের মতো অ্যাড্রেস দেবেন। এন্টার প্রেস করলাম। এখানে স্টেট খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে স্টেটে ব্যবসা করছেন সেই স্টেট দেবেন। আপনার বাড়ি কোথায় সেটা বড় কথা নয়, আপনি যে স্টেটে ব্যবসা করছেন সেই স্টেট লিখবেন। আর এখানে ইন্ডিয়া, কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করা আছে, তাই আমাদের এখানে ইন্ডিয়ার সমস্ত স্টেট দেখাচ্ছে। আপনি যদি এখানে অন্য কোনো সিলেক্ট করেন কিছু, যেমন বাংলাদেশ যদি সিলেক্ট থাকে তাহলে বাংলাদেশের সমস্ত অপশান দেখাবে, যে সমস্ত স্টেট আছে সেইগুলো দেখাবে। তো আমাদের ইন্ডিয়া রাখলাম বা ডিফল্ট থাকে। তো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, তাই ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করলাম। পিনকোড, এখানে পিনকোড আমি একটি দিলাম। এন্টার। এটা হচ্ছে বিজনেসের পিনকোড। টেলিফোন নাম্বার যদি থাকে আপনি টেলিফোন নাম্বার দেবেন। এন্টার। মোবাইল নাম্বার যদি আপনার থাকে বিজনেসের, অবশ্যই থাকবে, সেটা লিখে দেবেন। ফ্যাক্স নাম্বার যদি থাকে দেবেন, নাহলে এন্টার করে স্কিপ করবেন। ইমেল আইডি বিজনেসের দেবেন। এন্টার। এখানে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নাম হবে, যদি থাকে দেবেন, যদি না থাকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলাম। এখানে ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফর্ম, এখানে সর্বদাই মনে রাখবেন আমাদের বিজনেসের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল থেকে এবং শেষ হয় 31 মার্চ। যেমন আমরা ব্যক্তিদের বছর শুরু হয় 1 জানুয়ারি থেকে এবং শেষ হয় 31 ডিসেম্বর। ঠিক বিজনেসের ক্ষেত্রে আপনি যে দেশেই বিজনেস করুন না কেন, সেক্ষেত্রে তাদের বছর শুরু হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ শেষ হয়। এই 1 এপ্রিল আর 31 মার্চ এটিকে একটি ফিনান্সিয়াল ইয়ার বলা হয়। তো আপনার ফিনান্সিয়াল ইয়ার সর্বদাই এখানে 1 এপ্রিল থাকবে, শুধুমাত্র সালটা চেঞ্জ হবে। যেমন আমার এখানে 2022 আছে, তো এখন 22 সাল চলছে। যদি 23 সাল হয় 23 দেবেন, কিন্তু 1 এপ্রিল এখানে থাকবে। এন্টার প্রেস করলাম। এরপর বুক বিগিনিং ফর্ম, আপনি কোন দিন থেকে ব্যবসা শুরু করছেন। দেখুন, ব্যবসার ইয়ার বা বছর শুরু হচ্ছে 1 এপ্রিল, কিন্তু আমি সেই দিন থেকে ব্যবসা শুরু নাও তো করতে পারি। আমি আজ থেকে ব্যবসা শুরু করছি, আজ 18 জুলাই, আজ থেকে ব্যবসা শুরু করছি। যেদিন থেকে ব্যবসা শুরু হবে, যেদিন থেকে বুক বা খাতা মেনটেন হবে, ট্যাক্স যেদিন থেকে দেয়া হবে তার তারিখটা এখানে হবে, যেদিন থেকে ব্যবসা শুরু হবে। তো এখানে আমি 1 জুলাই দেব, কারণ আমাদের এডুকেশন মোডে 18 তারিখ নেবে না। এডুকেশন মোডে 1 তারিখ, 2 তারিখ আর যেই মাসে 31 তারিখ হয় সেই মাসে 31 তারিখ নেবে। তো এখানে আমি 1 তারিখ 7/2022 মেনে চললাম, যে আমি 1 তারিখ থেকে বিজনেস শুরু করছি। এন্টার প্রেস করলাম। এখানে আমাদের বেস কারেন্সি সিম্বল আমাদের ইন্ডিয়ান INR দেখাচ্ছে। আপনি যদি এখানে ইন্ডিয়া ছাড়া অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করেন, সেক্ষেত্রে তাদের দেশের যে বেস কারেন্সি আছে সিম্বল সেটি দেখাবে। তো যেমন আছে তেমনই রাখবেন।
এখানে একটি অপশান দেখুন, আমাদের গ্রুপ কোম্পানি অপশান আছে। গ্রুপ কোম্পানির অর্থ কী? যদি একটা কোম্পানির আন্ডারে আরও কিছু কোম্পানি থাকে, তখন আমরা এই গ্রুপ কোম্পানি অপশানে ক্লিক করব। দেখুন, আমরা ছিলাম রেগুলারে, আর এখন আমরা গ্রুপ কোম্পানিতে আসলাম। দেখুন, যা আছে সবই আছে এখানে, শুধুমাত্র আমাদের মেম্বার্স কোম্পানি এই জায়গায় দেখুন, আমাদের কোম্পানি এতে এখনও একটাও তৈরি নেই, তাই তৈরি করছি, তাই এখানে আমাদের কোম্পানি সিলেক্ট করছে না, অর্থাৎ লিস্ট অফ কোম্পানিসে। যদি আলাদা বা অন্য কোনো কোম্পানি তৈরি করা থাকতো পূর্বে, তাহলে এখানে সেটি দেখাতো। তো কোম্পানির আন্ডারে যদি কোনো কোম্পানি তৈরি করতে চাই, তখন আমরা গ্রুপ কোম্পানি সিলেক্ট করব, তা না হলে রেগুলার। তো রেগুলারে ক্লিক করলাম আমি। দেখুন, আশা করছি বুঝতে পেরেছেন। এছাড়া কোম্পানিতে যদি আপনি পাসওয়ার্ড দিতে চান, পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চান, বা অডিট ফাইল যদি চেক করতে চান, আমি অডিট কিভাবে করতে হয় আপনাদের দেখাবো। লিস্টের মধ্যে দেওয়া হয়নি, কিন্তু আমি দেখাবো আপনাদের। তো সেক্ষেত্রে সেই সব অপশান অন করার জন্য আপনারা কনফিগার অপশানে ক্লিক করবেন। এখানে অপশানগুলো পেয়ে যাবেন। প্রোভাইডেড কন্ট্যাক্ট ডিটেলস ইয়েস করবেন। তারপর এখানে অনেক অপশান আছে। দেখুন, ইউজ ট্যালি ভল্ট পাসওয়ার্ড, অর্থাৎ ট্যালি যদি পাসওয়ার্ড আপনি প্রোটেক্টেড করতে চান, সেক্ষেত্রে আপনি এই অপশানটা ক্লিক করতে পারেন। ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, অর্থাৎ আপনি যদি চান যে নির্দিষ্ট ম্যানেজারের জন্য আলাদা ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন, এবং সে কোন কোন অপশানগুলো ট্যালিতে দেখতে পাবে। তারপর ধরুন যে কাজ করছে অপারেটর, তার জন্য আলাদা ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন, সে কি কি কাজ করতে পারবে, তো সেটা রাখবেন। সি এর জন্য আলাদা আপনি ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করবেন। অ্যাডমিনিস্ট্রেটর, সে কি কি দেখতে পাবে। এই সমস্ত আমরা অপশানগুলো এই ইউজার অ্যাক্সেস কন্ট্রোল অপশান থেকে কাজগুলো করতে পারি। এগুলো আমি আপনাদের দেখাবো, কারণ প্রথমেই আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন না। কিছু ডাটা এন্ট্রি হয়ে গেলে আমি আপনাদের দেখাবো। দেখুন, আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই জায়গায় যদি আমরা ইয়েস করি, এন্টার, এই দেখুন, সেট ট্যালি ভল্ট পাসওয়ার্ড ইনক্রিপ্ট কোম্পানির ডাটা ইনক্রিপ্ট হবে, অর্থাৎ কোম্পানিকেই কেউ দেখতে পাবে না, হাইড হয়ে থাকবে, স্টার হয়ে থাকবে। দেখুন, এন্টার প্রেস করলাম। এখানে আপনি ট্যালি পাসওয়ার্ড দিয়ে দেবেন, এবং এখানে লেখা আছে দেখুন, ইফ ইউ ফরগেট ইউর ট্যালি ভল্ট পাসওয়ার্ড ইউ উইল পারমানেন্টলি লস অ্যাক্সেস টু ইউর কোম্পানি ডাটা। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে কিছু করার নেই, ডাটা কিছু পাবেন না। তো আপনি যখন পাসওয়ার্ড দেবেন, তখন মনে রাখবেন পাসওয়ার্ডটা কি দিয়েছেন। আমি এটি নো করে রাখছি। দেখুন, প্রেস করলাম, এন্টার। পুনরায় কনফিগারে ক্লিক করলাম, এটি নো। এরপরে ইউজার অ্যাক্সেস কন্ট্রোল ইয়েস, এন্টার। এই দেখুন, কন্ট্রোল ইউজার অ্যাক্সেস টু কোম্পানি ডাটা, অর্থাৎ আমরা এখানে কন্ট্রোল তৈরি করব। কোম্পানির যে ডাটা, যে ট্রানজ্যাকশান, যে ভাউচার এন্ট্রি হবে, সেই ভাউচার বা ডাটাগুলো কোন কোন ব্যক্তি কোন কোন জিনিস দেখতে পারবে। কারণ সবার ক্ষেত্রে তো তাদের কন্ট্রোল দেওয়া উচিত নয়। কোম্পানির মালিক যা দেখতে পারবে, একটা যে অপারেটর যে কাজ করছে, সে কি সব কন্ট্রোল করতে পারবে বা দেখতে পাবে? উচিত নয়। তো সেই কন্ট্রোলগুলো আমরা এখানে নির্ধারণ করতে পারি। দেখুন, ইয়েস, এই দেখুন, ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর, আর তার পাসওয়ার্ড দেবেন। আর এই অপশানগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এটি একটি বিশাল বড় অধ্যায়, সম্পূর্ণ একটা ক্লাস লাগবে, আমি দেখিয়ে দেব। তো এনেবল ট্যালি অডিট ফিচার্স আছে, যেটা আমি আপনাদের বলছিলাম। অডিট ফিচার্স অন করে আমরা অডিট করতে পারি। তো এটি আমি দেখাবো আপনাদের, জাস্ট অপশানগুলো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কোম্পানি তৈরি করার সময়। এই জায়গায় আমি পুনরায় কনফিগারে আসলাম। এখানে অ্যাডিশনাল বেস কারেন্সি সিম্বল, এখানে আপনি যদি এই অপশানটা ইয়েস করেন, দেখুন এখানে আমাদের আরও অনেক অপশান আসছে। দেখুন, যেমন ট্যালি আমাদের ERP 9 এর ক্ষেত্রে এই অপশানগুলো আমাদের কোম্পানি তৈরি করার সময় থাকতো,
কিন্তু ট্যালি প্রাইমে এই অপশানগুলো হাইড করে রাখা হয়েছে, কারণ প্রয়োজন হয় না। তাই যদি প্রয়োজন হয় তখন এখান থেকে আমাদের অন করতে হয়। দেখুন বেস কারেন্সি সিম্বল এগুলো দেখিয়েছি আইএনআর ইন্ডিয়ার ক্ষেত্রে। তো অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল, সিম্বল মানে কি, এটি সিম্বল আর অ্যামাউন্টের মধ্যে কোনো স্পেস থাকবে না কেন, থাকবে কি না, সাফিক্স সিম্বল টু অ্যামাউন্ট, অ্যামাউন্টে এই সাফিক্স সিম্বলটি থাকবে কি না। তো সেক্ষেত্রে ইয়েস নো করতে পারেন। যেমন আমাদের টাকা মিলিয়নে শো করবে কি না, দেখুন শো অ্যামাউন্ট ইন মিলিয়ন, কারণ 10 লাখে 1 মিলিয়ন হয়, এটি আমাদের দেশে প্রযোজ্য নয়, এটি আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য। তো এইগুলো আমরা নো করে রাখবো। দেখুন নাম্বার অফ ডেসিমেল প্লেস 2, অর্থাৎ টাকার পরে যে দুটো ঘর থাকে 00 পয়সা, ধরুন 10 টাকা 50 পয়সা হয়েছে, তো ডেসিমেল প্লেস থাকবে কি না, এবং ডেসিমেল প্লেস 2 এবং ডেসিমেল প্লেসে কী থাকবে পয়সা। দেখুন নাম্বার অফ ডেসিমেল প্লেস অ্যামাউন্ট ওয়ার্ডস, যদি ওয়ার্ডসে লেখা হয় সেক্ষেত্রে ডেসিমেল প্লেস থাকবে কি না, এই সমস্ত অপশান আছে। তো আমি এইগুলো নো বা এন্টার করে করে নামিয়ে দিচ্ছি। দেখুন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অ্যাকসেপ্ট করে নিলাম। এখানে দেখুন কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি, কোম্পানি তৈরি হয়ে গিয়েছে ওরিয়ন কম্পিউটার। এবং এখানে আমরা এই যে কোম্পানিটি তৈরি করলাম, এই কোম্পানিতে কি কি কাজ করব সেই অপশানগুলো আমাদের অন করতে হবে। দেখুন কোম্পানি নাম ওরিয়ন কম্পিউটার এডুকেশন কাউন্সিল, এখানে কিছু ফিচার্স আমাদের দেখা যাচ্ছে এবং কিছু ফিচার্স দেখা যাচ্ছে না। যেমন এখানে দেখুন অ্যাকাউন্টিং আর ইনভেন্টারি আর ট্যাক্সেল। যদি আপনি এই কোম্পানিতে শুধু অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এই অপশানটা ইয়েস রাখবেন। যদি আপনি এই কোম্পানিতে অ্যাকাউন্টিং ও মালপত্র গুডস নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই ইনভেন্টারিটাও আপনার ইয়েস থাকতে হবে। আর যদি আপনি জিএসটি নিয়ে কাজ করতে চান বা জিএসটি প্রযোজ্য হয় তাহলে এটিও ইয়েস রাখতে হবে। অনেক সময় কি হয়, কিছু কিছু কোম্পানি সেখানে মালপত্রের কোনো কাজ নেই, সেখানে শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ের কাজ হয়। তো সেক্ষেত্রে আমরা শুধু অ্যাকাউন্টিং অপশানটিকে ইয়েস করে নিই আর ইনভেন্টারি অপশানটিকে আমরা নো করি। দেখুন নো করে দিই, কিন্তু আমরা দুটোই দেখব তাই এটি আমাদের ইনভেন্টারি অপশানকেও ইয়েস রাখছি। এবং এখানে অনেক অপশান দেখা যাচ্ছে না, দেখুন শো মোর ফিচার্স, এই অপশানে ইয়েস ক্লিক করবেন, ইয়েস। এবং দেখুন আমাদের সামনে আরও কত অপশান এসেছে। এবং শো অল ফিচার্স, এখানেও যদি আপনি ইয়েস করেন, দেখুন দুটি ইয়েস করেছি। এই দেখুন অ্যাকাউন্টিং রিলেটেড আমাদের কিছু কিছু অপশান আছে দেখুন, আর ইনভেন্টারি রিলেটেড আমাদের কিছু কিছু অপশান আছে, এইগুলো আমি আপনাদের শেখাবো, জানাবো। এবং দেখুন ট্যাক্সেন এর আমাদের জিএসটি আছে, টিডিএস আছে, টিসিএস আছে, ভ্যাট, এইগুলো আমাদের এখন আর কাজ হয় না, তবুও দিয়ে রেখেছে কারণ কিছু কিছু দেশে চলে। যাই হোক অনলাইন অ্যাক্সেস অপশান আছে, দেখুন পেরোল আছে, আদার্স আছে। আপনি যেটা কাজ করতে চান সেটা আপনাকে অন করতে হবে। তো আমি এখানে অ্যানেবল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এই অপশানটি অন করব। দেখুন ইয়েস করাই আছে, আমি জাস্ট এখানে এসে এন্টার প্রেস করলাম। এখানে দেখুন জিএসটি রেজিস্ট্রেশন ডিটেলস ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এখানে জিএসটি যখন রেজিস্ট্রেশন করা হয় দুটি টাইপের রেজিস্ট্রেশন করা যায়, একটা রেগুলার আর একটা কম্পোজিশন। রেগুলার আর কম্পোজিশনের মধ্যে অনেক তফাৎ আছে। যেমন রেগুলার আপনাকে জিএসটি R1 প্রতি মাসে ফিল আপ করতে হয়, আর কম্পোজিশনের ক্ষেত্রে যারা ছোট ছোট ব্যবসায়ী তাদের সরকার বলছে তোমরা ছোট ব্যবসায়ী, তোমাদের বেশি ফাইল করার দরকার নেই, তোমরা আমাদের জাস্ট একটা পার্সেন্টেজ দিয়ে দেবে, সেই পার্সেন্টেজ দিয়ে দিলেই আমাদের কাজ শেষ। আর যারা রেগুলার আছে তাদের কিন্তু বিল মেনটেন করতে হয়। আমরা যখন জিএসটি নিয়ে আলোচনা করব এ বিষয়ে আরও বিস্তারিত দেখব যে কম্পোজিশন কিভাবে হয়, রেগুলার কি কখন হবে এবং কম্পোজিশনের কত পার্সেন্ট, সেই সব বিস্তারিত আলোচনা করব। আর শুধুমাত্র আমরা কোম্পানি তৈরি করার সময় যতটুকু প্রয়োজন আমি জানিয়ে দিচ্ছি। তো আশা করছি বুঝতে পেরেছেন, ছোটো ছোটো ব্যবসায়ীরা হচ্ছে কম্পোজিশন স্কিম, আর রেগুলার হচ্ছে বড় বড় ব্যবসায়ী যারা বিল মেনটেন করে।
তো কম্পোজিশন স্কিমে কোনো বিল মেনটেন করতে হয় না। যেমন ধরুন রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টে কোনো বিল মেনটেন করার প্রয়োজন হয় না, তারা ছোটো ব্যবসায়ী, তো সেক্ষেত্রে তারা কম্পোজিশন স্কিম। তো আমি এখানে রেগুলার মেনে চলছি, এই বিষয়ে বিস্তারিত আপনাদের জানাবো। এখানে দেখুন অ্যাসেসি অফ আদার টেরিটরি, এটিও আপনাদের জানাবো। এখানে কিছু ইউনিয়ন টেরিটরি আছে আমাদের রাজ্য, সেই ইউনিয়ন টেরিটরি রাজ্য অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল মধ্যে ব্যবসা হলে তখন আমরা এটি অন করব। তো এই নিয়েও আমাদের টপিক আছে ইউটি জিএসটি। আপনারা অনেকেই জানেন যে জিএসটি 4 ধরনের, একটা সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি আর ইউটি জিএসটি। তো সেই জিএসটি সম্পর্কেও আলোচনা হবে। তো এটি আমাদের ইউটি জিএসটির জন্য, অর্থাৎ ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে ব্যবসা হলে এই অপশানটি আমরা ইয়েস করব। এরপর এখানে আমি নো রাখলাম। জিএসটি অ্যাপ্লিকেবল ফর্ম, দেখুন আমি 1 জুলাই রেখেছিলাম কোম্পানি তৈরি করার সময়, আশা করছি আপনারা দেখেছেন। দেখুন সেই দিন থেকেই অ্যাপ্লিকেবল হবে, যেই দিন থেকে আমি বুক বিগিনিং ডেট দিয়েছিলাম সেই ডেটটা এখানে শো করছে। এন্টার। এখানে জিএসটিআই এর নাম্বার দেব। দেখুন জিএসটিআই এর নাম্বার আমাদের যে জিএসটি পোর্টাল আছে www.gst.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পর আমরা 7 দিন, 3 থেকে 7 দিনের মধ্যে আমাদের একটা সরকার বা অফিস আমাদের একটা জিএসটিআই নাম্বার দেয়। সেই জিএসটিআই নাম্বার কেমন হয়? প্রথমত স্টেট কোড হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল 19 স্টেট কোড, দেখুন 19। আপনি যদি অন্যান্য স্টেট থেকে আবেদন করেন তাহলে সেই স্টেট কোড যা হবে সেটা প্রথমে আসবে। দেখুন আপনারা গুগলে সার্চ করতে পারেন স্টেট কোড। দেখুন গুগল, এখানে STATE স্টেট কোড, দেখুন এই দেখুন স্টেট কোড, এখানে ক্লিক করলাম। স্যার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না না, ওই স্টেট কোডটা যে আপনি সার্চ করছেন ওটা তো দেখতে পাইনি। আচ্ছা, ঠিক আছে। এবারে দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে স্টেট কোড আসাম 18, বিহার 10, দিল্লি 7, এই রকম আমাদের যত স্টেট আছে সেই স্টেটগুলো কোড আছে। যেমন ওয়েস্ট বেঙ্গল 19, এবং আমি ইতিমধ্যেই বললাম যে ইউনিয়ন টেরিটরি ইউটিজিএসটি, যেমন আন্দামান 35, চণ্ডীগড় 4, দাদরা অ্যান্ড নাগার হাভেলি 26, লাক্ষাদ্বীপ 38, এইগুলো হচ্ছে ইউটিজিএসটি। কারণ এইগুলো হচ্ছে আমাদের রাজ্য নয়, এগুলোর কোনো মন্ত্রী নেই, স্টেট মন্ত্রী নেই, তো সেক্ষেত্রে এগুলো কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ে যায়। তো এইগুলোর মধ্যে ইউটিজিএসটি হয়। এইগুলো আমাদের, যেমন আপনারা জানেন যে নিজেদের রাজ্যে অভ্যন্তরীণে বিজনেস হলে সেক্ষেত্রে সিজিএসটি আর এসজিএসটি হাফ হয়, আর ইউনিয়ন টেরিটরির মধ্যে যদি বিজনেস হয় তাহলে এখানে এসজিএসটি হয় না, এখানে ইউটিজিএসটি অর্থাৎ ইউটি ট্যাক্স আর সিজিএসটি এই দুটো হয়। আর যদি চণ্ডীগড় থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিজনেস হয় তাহলে আইজিএসটি হয়। জাস্ট একটা ধারণা দিলাম, আমরা যখন ভাউচার এন্ট্রি করব তখন আরও বিস্তারিত জানব। তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি জিএসটি আবেদন করি সেক্ষেত্রে 19 কোড,
এটা আমাদের থাকবেই। আপনারাও জিএসটি বিল দেখবেন, সেখানে বুঝতে পারবেন। ট্যালি স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যালো, ট্যালি স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? না না আচ্ছা, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমত আমাদের জিএসটিআই নাম্বারের জন্য যদি আবেদন করি, যে রাজ্য থেকে আবেদন করব সেই রাজ্যের কোড নাম্বার হবে, স্টেট কোড। তারপর যে প্যান কার্ডের এগেনস্টে আবেদন হবে সেই প্যান নাম্বার হবে হুবহুব সেই প্যান কার্ডের নাম্বার। দেখুন, এখানে প্যান কার্ড অনেক রকম হয়, আপনারা হয়তো অনেকে জানেন। যেমন কোনো ব্যক্তির যেমন প্যান কার্ড হয়, তেমনি আবার কোনো প্রতিষ্ঠানেরও প্যান কার্ড হয়। তো সেক্ষেত্রে যদি একটা ছোট ব্যবসায়ী হয়, সে তো আর তার বিজনেস বা প্রতিষ্ঠানের নামে আর প্যান কার্ড আবেদন করবে না। তো সেক্ষেত্রে তার নিজের প্যান কার্ড দিয়ে জিএসটি ফাইল বা জিএসটি নাম্বারের জন্য আবেদন করবে, নিজের প্যান কার্ড। আর যদি একটু বড় প্রতিষ্ঠান হয়, তার প্রতিষ্ঠানের প্যান কার্ড থাকবে, সেই প্রতিষ্ঠানের প্যান কার্ড দিয়ে সে জিএসটি নাম্বারের জন্য আবেদন করবে। তাহলে সে ব্যক্তিই হোক আর প্রতিষ্ঠানই হোক, যে প্যান কার্ড দিয়ে আবেদন করবে সেই প্যান কার্ডের এখানে নাম্বার বসবে, হুবহুব সেই নাম্বার বসবে, আপনি দেখে নেবেন। আমি একটি নাম্বার দিচ্ছি, এটি একটি প্যান কার্ড। এরপর আমাদের জিএসটি অফিস থেকে 3 ডিজিট একটা কোড দেয়। সে কোডটা অফিস কি দেবে সেটা অফিসের ব্যাপার। আমি এখানে একটি কোড দিলাম 3 ডিজিট, দেখুন 1Z1। তাহলে আশা করছি বুঝতে পারা গিয়েছে যে প্রথমত স্টেট কোড হয়, তারপর প্যান নাম্বার হয়, তারপর 3 ডিজিট ইউনিক জিএসটি কোড যেটা অফিস দেয়। এটি হলো আমাদের জিএসটি নাম্বার। এরপর এন্টার। এখানে জিএসটি R1 আমরা মান্থলি রিটার্ন ফাইল করব না কোয়ার্টারলি রিটার্ন ফাইল করব, সে বিষয়ে আমরা পোর্টাল থেকে জেনে যাব, বা আমরা যদি কোনো জায়গায় কাজ করি তারাই বলে দেবে যে আমরা মান্থলি রিটার্ন ফাইল করব না কোয়ার্টারলি। আমি যখন জিএসটি R1 R2 বোঝাবো, তখন আমি চেষ্টা করব আমাদের জিএসটি পোর্টালে গিয়ে কোথায় কোথায়, বা জিএসটি ড্যাশবোর্ডে গিয়ে কোথায় কোথায় কী এন্ট্রি করতে হয়, তখন আমি দেখাবো, তো দেখানোর চেষ্টা করব। তো এখানে মান্থলি হয় আর কোয়ার্টারলি হয়, তো আমি এখানে মান্থলি মেনে চলছি। এরপর অ্যাডিশনাল ফিচার সেট অল্টার জিএসটি রেট। বলছিলাম জিএসটি R1 টা মানে কাদের ক্ষেত্রে প্রযোজ্য? ও সবার ক্ষেত্রে। জিএসটি R1 হলো সেলস, জিএসটি R1 হলো সেলসের রিপোর্ট। আমরা যে কাস্টমারদের যে সেলস করছি তার যে ডিটেলসগুলো আমাদের জিএসটি R1 গিয়ে রিপোর্টগুলো ফাইল করতে হয়, যে আমরা কাদের বিক্রি করলাম, কোন কাস্টমারকে কত পিস বিক্রি করেছি, সে রেজিস্টার্ড না সে আনরেজিস্টার্ড। যদি রেজিস্টার্ড হয় তার জিএসটি নাম্বার ওখানে ইনপুট করতে হবে, আর সে আনরেজিস্টার্ড হলে তাহলে জিএসটি নাম্বার দেওয়ার দরকার নেই। বিভিন্ন সেকশান আছে, যেমন B2B, বিজনেস টু বিজনেস, B2C, এগুলো আমি দেখাবো যখন আমাদের ওই রিলেটেড কাজগুলো হবে। ঠিক আছে স্যার, বলছিলাম জিএসটি R1 বাদ দিয়ে আর কি কি আছে? জিএসটির অনেকগুলো ফাইল হয়, আমি জিএসটি যখন ক্লাস হবে তখন আমি দেখিয়ে দেব। মূলত আমাদের যেটা করতে হয় 3V আর জিএসটি R1টা, ঠিক আছে। আর জিএসটি R2টা হচ্ছে পারচেজ রিলেটেড, কারণ আমরা যাদের কাছে থেকে ওটা করতে হয় না, আমরা যাদের কাছে থেকে পারচেস করব তাদের পোর্টালে
জিএসটি R1-এ ফাইল করবে সেটা আমাদের এখানে বা আমাদের পোর্টালে শো করে যায়। বোঝা গিয়েছে? হ্যাঁ এখানে অ্যাডিশনাল ফিচার্স আছে, সেট অল্টার জিএসটি রেট ডিটেলস। এই জায়গায় আমরা যদি ইয়েস করি আমি একটু দেখিয়ে দিই, যদি আমরা ইয়েস করি সেক্ষেত্রে আমাদের জিএসটি ট্যাক্স রেট ফেলতে হবে, কিন্তু এই জায়গায় আমরা ট্যাক্স রেট ফেলবো না। তার কারণ এই জায়গায় যদি আমরা ট্যাক্স রেট ফেলি তাহলে নির্দিষ্ট প্রোডাক্টসের জন্য ট্যাক্স রেট পড়বে। ধরুন আমি ব্যবসা করছি কোনো প্রোডাক্টস যার কোনো নির্দিষ্ট রেট নেই, কোনো প্রোডাক্টসের হচ্ছে 18%, কোনো প্রোডাক্টসের 12%, কোনোটা বা 28%। সেক্ষেত্রে আমরা এখানে কোনো রেট দেব না, আর এখানে দেওয়া উচিত নয়। আমরা আমাদের প্রোডাক্টসের রেট দেব। যদি কোনো নির্দিষ্ট রেটে ব্যবসা করি, যে আমি একটা ব্যবসা করছি তার সমস্ত সেই প্রোডাক্টস 12%, তাহলে এখানে দিয়ে দেবো, কোনো প্রোডাক্টসে দেওয়ার দরকার নেই। কিন্তু মাল্টিপল রেট হলে সেক্ষেত্রে এখানে দেবো না। তো আমরা দেখব, তো আমি এখানে একটু ব্যাক করলাম, ব্যাক, আর এটি নো করলাম। এখানে অনেক অপশান আছে, যেমন আমরা যদি অ্যাডভান্স রিসিপ্টের কাজ করতে চাই সেটি নো, ইয়েস করবো এই জায়গায়। তারপর রিভার্স চার্জ, অর্থাৎ পারচেস করব আনরেজিস্টার্ড কোনো ডিলারের কাছ থেকে যার কোনো জিএসটি নাম্বার নেই, তখন আমরা এইগুলো ইয়েস করব। এগুলো দেখাবো আমি, এগুলো এখন আমরা প্রয়োজন নেই, নো করে যাচ্ছি। দেখুন এখানে লেখাই আছে পারচেস ফ্রম আনরেজিস্টার্ড ডিলার। তো এন্টার, আর ইউএ বিলো ক্লাস হবে। এখন এইগুলো আমরা নো করে রেখে দিচ্ছি। যখন আমাদের যে টপিকটা আসবে বা যে টপিক নিয়ে কাজ করব, তখন আমরা সেই টপিক বা সেই অপশানকে ইয়েস করব। তো আমি এখন নো করে নিচ্ছি, যাতে আমাদের বিল এন্ট্রি করার সময় কোনো সমস্যা না হয়। এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম, আর কিছু করব না, জাস্ট এন্টার করে অ্যাকসেপ্ট। আচ্ছা, এখানে এতবার এন্টার করার কোনো দরকার নেই। কন্ট্রোল এ প্রেস করলে সেভ হয়ে যাবে। ট্যালিতে সেভ করার জন্য কন্ট্রোল এ, খাতায় নোটস করে নিতে পারেন। আমরা যে অপশানটি কাজ করলাম সেই অপশানটি যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে গেটওয়ে ট্যালিতে থেকে কিবোর্ড থেকে F11 প্রেস করতে পারি, বা আমরা কোম্পানি থেকে, এই যে কোম্পানি থেকে আমরা ফিচার্স, এই দেখুন শর্টকাট কি F11, এখানেও ক্লিক করতে পারি। দেখুন আমাদের অপশানটি দেখা যাচ্ছে। তো আমি ব্যাক করলাম, ব্যাক। এবং এই যে কোম্পানিটি তৈরি করলাম, কোম্পানির কোনো ডাটা যদি ভুল হয় বা এডিট করার দরকার হয় সেক্ষেত্রে আমরা কোম্পানিতে আসব, কোম্পানিতে ক্লিক করব, করার পর এই দেখুন অল্টার, এডিট। আমরা যেটা এডিট বুঝি, বিভিন্ন সফটওয়্যারে এডিট লেখা থাকে, ট্যালিতে অল্টার মানেই হচ্ছে এডিট। আপনি কোনো ডাটা সংশোধন করুন বা কোনো কিছু ডিলিট করুন, যেটা কাজ করবেন আপনাকে অল্টারে যেতে হবে। দেখুন অল্টারে আমি ক্লিক করলাম, এই দেখুন। আপনি যদি এডিট করতে চান তাহলে এডিট করতে পারেন। এডিট করার পর এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নেবেন, বা কন্ট্রোল এ প্রেস করে সেভ করে নেবেন। আর যদি আপনি ডিলিট করতে চান তাহলে আপনি এই জায়গায় থেকে অল্টার ডি প্রেস করবেন। দেখুন অল্টার ডি প্রেস করলাম, এরপর যদি আমি এন্টার করি তাহলে কোম্পানিটি ডিলিট হয়ে যাবে। আপনি যখন কোনো এডিট বা ডিলিট নিয়ে কাজ করবেন তখন আপনি অল্টারে আসবেন। আর চেঞ্জ, যদি কোম্পানি আপনি চেঞ্জ করতে চান বা আপনার একাধিক কোম্পানি আছে এই সফটওয়্যারে, তো সেক্ষেত্রে আপনি আপনার একাধিক কোম্পানি সিলেক্ট করতে পারেন এখান থেকে। দেখুন আমার একটি কোম্পানি আছে যার নাম অরিয়ন কম্পিউটার এডুকেশন কাউন্সিল, দেখুন। এবং এর পাথ, অর্থাৎ এই দেখুন এর কোড হচ্ছে 10000, 10,000। আপনি যখন ট্যালি সফটওয়্যারের নতুন কোম্পানি ক্রিয়েট করবেন তার কোড হয় 10,000। এর পরের কোম্পানি যদি তৈরি করেন তাহলে 10,001। এবং এই কোম্পানিটি আপনারা পাবেন বা ডাটাটি পাবেন ইসি ইউজার পাবলিক ট্যালি প্রাইম ডাটা। আপনাদের দেখিয়ে দিই, দেখুন সি ইউজার পাবলিক আর ট্যালি প্রাইম, এই দেখুন ডাটা, এখানে দেখুন 10,000। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, কি সমস্যা হয়েছে বোঝা যাচ্ছে না।
আচ্ছা, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা যে ট্যালি সফটওয়্যারটি ইনস্টল করে কোম্পানি তৈরি করলাম তার ডাটা আমরা দেখতে পাবো। আমাদের কম্পিউটারে আসব, তারপর সি ড্রাইভে আসব, এরপর আমরা ইউজারে আসব, তারপর পাবলিকে আসব, পাবলিকে আসার পর ট্যালি প্রাইম ফোল্ডারে আসব, এরপর ডাটা, আর এই দেখুন আমাদের 10,000 কোড। এখানে যতগুলো আমরা কোম্পানি তৈরি করব তার সমস্ত ডিটেলস এখানে থাকবে বা কোড থাকবে। এই দেখুন, এর ভেতরে যদি আমরা ঢুকি, এই যে কোড বা যে ফাইলগুলো জেনারেট হয়েছে এই ফাইল আমরা পড়তে পারবো না। এই ফাইলটি শুধুমাত্র ট্যালি সফটওয়্যারই পড়তে পারে। আপনি যদি ব্যাকআপ নিতে চান তো ব্যাকআপ আপনি এই ফাইলটি জাস্ট কপি করবেন, কপি করে আপনি পেন ড্রাইভে নিয়ে অন্য কোনো কম্পিউটারে যাবেন, তার যে ট্যালি সফটওয়্যার আছে তার যেখানে ডাটা আছে সেই ফোল্ডারে গিয়ে জাস্ট পেস্ট করে দেবেন। এটা জাস্ট একটা নর্মাল ব্যাকআপ নেওয়া দেয় বললাম, কিন্তু ট্যালি সফটওয়্যারের মধ্যেও আমরা ব্যাকআপ নিতে পারি, সেটা দেখাবো। তো এইভাবেও আপনি ট্যালি ডাটা ব্যাকআপ নিতে পারেন। তো আমি প্রথমে বললাম যে ট্যালির ডাটা সি ড্রাইভে ইনস্টল করবেন না বা ডাটা রাখবেন না। তো আমাদের এখানে একটু প্রবলেম হচ্ছিল, আপনারা বাড়িতে নিজেরা দেখবেন, যদি সমস্যা হয় আমাকে নেক্সট ক্লাসে বলবেন যে অন্যান্য ড্রাইভে আপনাদের হচ্ছে কি না। তো আমি ট্যালিতে আসলাম, ব্যাক দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের কোম্পানি তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ কি? কোম্পানির মালিক কোম্পানিতে টাকা ইনভেস্ট করবে। তো টাকা যে কোম্পানির মালিক ইনভেস্ট করবে তাকে বলা হয় ক্যাপিটাল, অর্থাৎ মূলধন। কারণ কোম্পানির মালিক যদি কোম্পানিতে টাকা না দেয় তাহলে কোম্পানি চলবে কীভাবে? এই জন্য কোম্পানির মালিক টাকা ইনভেস্ট করবে। এর জন্য আমাদের লেজার তৈরি করতে হয়। তো লেজার কী জিনিস? লেজার হলো একটা খাতা, যেটাকে আমরা খতিয়ানও বলতে পারি। যে কোম্পানি আর কোম্পানির মালিক সম্পূর্ণ আলাদা। কোম্পানির মালিক কোম্পানিতে টাকা ইনভেস্ট করছে লাভের জন্য, আর কোম্পানির দায়িত্ব বা দায় থাকে কোম্পানির মালিকের কাছে সেই টাকাটা তাকে ফেরত দেওয়া। তাই জন্য কোম্পানির সর্বদাই উচিত যে মালিকের নামে একটি লেজার বা খাতা তৈরি করা। খাতা তৈরি করব বা লেজার তৈরি করার জন্য আমরা গেটওয়ে ট্যালি থেকে ক্রিয়েট, যা তৈরি করব সেটা আমরা ক্রিয়েটে পাবো, যা ডিলিট করব বা যা এডিট করব সেটা আমরা অল্টারে পাবো, আর ভাউচার সেটা দেখাবো। আমি ক্রিয়েট করব, ক্রিয়েটে ক্লিক করলাম, লেজার তৈরি করব, তাই লেজারে আসলাম, খাতা। তো আমি কোম্পানির ওনারের নাম লিখলাম SNDP, নাম রাখলাম, এবং তারপরে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে লিখব। কারণ ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে যদি আমরা না লিখি তাহলে বুঝতে পারবে না যে এটা কোনো কাস্টমার না সাপ্লায়ার না এটা মালিক। তাই আমরা সর্বদাই এর পাশে ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে লিখে দিই, এন্টার। আর আন্ডার হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটি ডিফল্ট হিসেবে থাকে, তাই আমাকে সিলেক্ট করতে হলো না। এখানে আন্ডার ক্যাপিটাল অ্যাকাউন্ট, এন্টার। এখানে অ্যাড্রেস, কোম্পানির মালিকের অ্যাড্রেস AMTALA, এন্টার প্রেস করলাম। এরপর তার স্টেট, এখানে তার পিনকোড যা দেওয়ার দেবেন, না হলে এন্টার প্রেস করে করে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপর তার ব্যাংক ডিটেলস লিখতে হয়, কারণ কোম্পানি মালিক অনেক সময় টাকা সে তোলার চেষ্টা করে, যেটা টাকা ইনভেস্ট করলো প্রয়োজন হতে পারে, তো সে তোলার জন্য তাকে ব্যাংকে ট্রান্সফার করতে হয়, তাই তার ব্যাংকের ডিটেলস এখানে লিখে রাখার দরকার হয়। এখানে ইয়েস, এখানে আমরা চেক আছে, ই ফান্ড ট্রান্সফার আছে, আদার্স আছে। ই ফান্ড ট্রান্সফারে ক্লিক করলাম,
এখানে তার অ্যাকাউন্ট নাম্বার, আমি একটি আনুমানিক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, SBIN, একটা আনুমানিক, এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম। এরপর তার প্যান কার্ডের নাম্বার যদি থাকে দেবেন, আমার নেই তাই দিলাম না। এরপর আনরেজিস্টার করবেন, কারণ কোম্পানির জিএসটি নাম্বার আছে, কোম্পানির মালিকের জিএসটি নাম্বার থাকতে হবে, এরকম কোনো ক্রাইটেরিয়া নেই, তাই আনরেজিস্টার হয় সর্বদা। তো এখানে এন্টার প্রেস করলাম, অ্যাকসেপ্ট। দেখুন আমাদের লেজার তৈরি হয়ে গিয়েছে। লেজার তৈরি হয়েছে বা জানবো কীভাবে? তো এর জন্য ব্যাক স্কেপ কি প্রেস করে ব্যাকে আসবেন, কিবোর্ডের স্কেপ কি থাকে বাম দিকে একদম উপরে, গেট অফ ট্যালি থেকে অল্টার, এরপর লেজারে আসব, লেজার, এখানে দেখুন সন্দীপ ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছেন। এবং আপনাদের একটু জানিয়ে রাখি যে আমরা যখন একটি ট্যালি সফটওয়্যার বা ট্যালি কোম্পানি তৈরি করি, কোম্পানি তৈরি করার সঙ্গে সঙ্গে দুটি লেজার বা খাতা তৈরি হয়ে যায়, একটি ক্যাশ আর একটি প্রফিট অ্যান্ড লস। একটি অনেক সময় ইন্টারভিউয়ে প্রশ্ন করা হয়, তো এটি সর্বদাই স্মরণ রাখবেন, ক্যাশ অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এই দুটি কিন্তু তৈরি হয়ে যায়। এই দুটিকে আমাদের তৈরি করার দরকার হয় না। যদি কখনো ক্যাশ ডিলিট করে ফেলেন তখন আপনি তৈরি করবেন, ক্যাশ লিখবেন আর আন্ডার নেবেন ক্যাশ ইন হ্যান্ড, স্কেপ কি। আর যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও ডিলিট করে ফেলেন সেক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর আন্ডার প্রাইমারি, আর কিছু লেখার দরকার নেই। তো এটি তৈরি হয়ে থাকে। চলুন এখন আমরা কোম্পানির মালিক কোম্পানিকে ক্যাশ দিচ্ছে 50,000 টাকা, তো সেটি আমরা এন্ট্রি করব। স্যার বলছিলাম ওই ক্যাশ অ্যাকাউন্টের আন্ডারটা যে ক্যাশ ইন হ্যান্ড হলো, এটার কারণ ওটা ক্যাশ ইন হ্যান্ডই হয়, আর ওটা কমার্সের একটা ভাষা। ওটা যখন কমার্স আমরা পড়া হয় তখন ওটা আন্ডার ক্যাশ ইন হ্যান্ডই হয়, ঠিক আছে। এইগুলো আমাদের তৈরি করতে হয় না, এগুলো ট্যালি সফটওয়্যারই তৈরি করে দেয়। এবার যদি আমরা কখনো ডিলিট করে ফেলি তখন আমরা ক্যাশ ইন হ্যান্ড করে নিই। ক্যাশ মানে কি, ক্যাশ ইন হ্যান্ড মানে কি, যে আমার হাতে কত টাকা আছে, বোঝা গেল? নগদ টাকাটাই হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, আর যেটা ব্যাংকে থাকে সেটা ব্যাংক। তো এখন আমরা কোম্পানির মালিক 50,000 টাকা কোম্পানিতে ইনভেস্ট করছে, সেটা ক্যাশ দিচ্ছে কোম্পানিকে বিজনেস করার জন্য। তো সেটা এন্ট্রি করব আমরা গেটওয়ে ট্যালি এবং এখানে ভাউচার্সে আসলাম। ভাউচার্সে আসার পর এখানে আমরা রিসিপ্ট করব। কোম্পানির মালিক কোম্পানিতে টাকা দিচ্ছে, তাহলে কোম্পানি টাকাটা রিসিপ্ট করছে, আর কোম্পানির যে মালিক সে পেমেন্ট করছে। যেহেতু আমরা এখানে কোম্পানির ডিটেলস এন্ট্রি করব সেহেতু রিসিপ্ট করব, কারণ কোম্পানি তো টাকাটা রিসিপ্ট করছে। তো এখানে আমাদের F6 রিসিপ্ট, F6 দেখুন এখানে রিসিপ্ট এসেছে। কিসে টাকা দিচ্ছে? অ্যাকাউন্ট দুই ধরনের বা দুটো হয়, যেমন একটা ক্যাশ ইন হ্যান্ড হয় আর একটা ব্যাংক হয়, যেটাকে আমরা ক্যাশ বলি, ক্যাশ ইন হ্যান্ড। তো অ্যাকাউন্ট এখানে স্পেস দেব, স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ক্যাশ দেখাচ্ছে, ক্যাশ ইন হ্যান্ড। তো আমাদের যেহেতু ব্যাংক এখনও তৈরি করা হয়নি তাই ক্যাশ একটাই দেখাচ্ছে, তো ক্যাশ সিলেক্ট করলাম। এরপর পার্টিকুলার্সে স্পেস দিলাম। এখানে আমাদের কোম্পানির মালিকের নাম দেখাচ্ছে, এটিকে সিলেক্ট করে নিলাম। কত টাকা দিচ্ছে? 50,000 টাকা। এন্টার। দেখুন এখানে একটু বুঝে নিন, ক্যাশ ডেবিট আর সন্দীপ ক্যাপিটাল অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের কোম্পানির মালিক কিন্তু ক্রেডিট। এখানে কোম্পানির হিসেব রাখছে, কোম্পানির মালিক হিসেব রাখছে না, কোম্পানি হিসেব রাখছে এখানে। তো ডেবিট মানে কি? আপনার অ্যাসেট আপনার, আর ক্রেডিট মানে কি? দায় বা ঋণ। আপনি কার কাছে ঋণ?
বা কার কাছে ঋণী, আপনি মালিকের কাছে ঋণী, তাই এখানে 50,000 টাকা ক্রেডিট দেখাচ্ছে। কারণ কোম্পানির মালিক ব্যবসা করার জন্য টাকা দিচ্ছে, তাহলে কোম্পানির দায়িত্ব কোম্পানির মালিককে সেই টাকা ফেরত দিতে হবে, তাই এখানে কোম্পানি দায়ী আছে। দেখুন 50,000 টাকা ক্রেডিট। আর এখানে ক্যাশ, অর্থাৎ এটি কোম্পানির সম্পত্তি, তাই এটি ডেবিট। আশা করছি বুঝতে পেরেছেন। তো এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। প্রতিটি ট্রানজ্যাকশান করার পরে আমরা ব্যালেন্স শিট দেখব, কারণ ট্রানজ্যাকশানটা ঠিক হলো বা ভুল হলো সেটা জানবো কিভাবে। যদি দেখি ব্যালেন্স শিট ঠিকঠাক থাকে বা যেখানে যেটা যাওয়ার জায়গা সেটা যদি সেই জায়গায় থাকে, তাহলে জানবো সব ঠিক আছে। যেমন ইতিমধ্যেই বললাম যে কোম্পানি 50,000 টাকা দায়ী, ঋণ। আর আবার একদিকে কোম্পানির 50,000 টাকা অ্যাসেট। দেখুন ব্যাক করার পর আমি এখানে ব্যালেন্স শিটে আসলাম। ব্যালেন্স শিট, এই দেখুন ব্যালেন্স শিটে দুটো জায়গা থাকে বা দুটো কলাম থাকে। একটা হলো লায়াবিলিটিস অর্থাৎ ঋণ বা দায়, আর একটা হলো অ্যাসেট অর্থাৎ সম্পত্তি। এবং দুটোই দেখবেন সমান থাকে, দুটো সমান থাকে। দেখুন এই দিকেও লায়াবিলিটিসের ঘরেও 50,000 টাকা দেখাচ্ছে, আবার অ্যাসেটের দিকেও আমাদের 50,000 টাকা দেখাচ্ছে। এটাই তো ব্যালেন্স শিট, দুই দিকে সমান হবে, অর্থাৎ যতটা লায়াবিলিটি হবে ততটা অ্যাসেট হবে। দেখুন ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই দেখুন 50,000 টাকা লায়াবিলিটির ঘরে রয়েছে। দেখুন আমি এর ভেতরে এন্টার প্রেস করলাম, এই দেখুন এন্টার, ক্যাশ রিসিভ করেছি, এন্টার। এই দেখুন পুরো ডিটেলস, আপনি এন্টার প্রেস করে করে পুরো ডিটেলস দেখতে পারেন, আর এসকেপ করে ব্যাক করতে পারেন। দেখুন আবার কারেন্ট অ্যাসেটের দিকেও আপনি এন্টার প্রেস করতে পারেন, করে এন্টার প্রেস করে দেখতে পারেন। এই দেখুন ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ নগদ আছে 50,000 টাকা। আশা করছি বুঝতে পেরেছেন। ব্যাক করলাম। এরপর যদি আপনার প্রয়োজন হয় যে ক্যাশে কত টাকা আছে বা ব্যাংকে কত টাকা আছে সেটা দেখবেন, তো সেটা দেখার জন্য গেট অফ ট্যালি থেকে ডিসপ্লে মোর রিপোর্টস, এখানে অ্যাকাউন্ট বুকস, এখানে দেখুন ক্যাশ ব্যাংক বুকস, এই দেখুন ক্যাশ ইন হ্যান্ডে 50,000 টাকা। এখন আমাদের ব্যাংক তৈরি করা হয়নি, তাই এখানে আমাদের শুধুমাত্র ক্যাশ দেখাচ্ছে। যদি ব্যাংকও তৈরি করা থাকতো বা ব্যাংকে কোনো টাকা থাকতো, তাহলে এখানে ব্যাংকের লেজারও দেখাতো। লেজার মানে খাতা। এখন আমরা একটি এন্ট্রি করব যে কোম্পানির মালিক ক্যাশ দিয়েছে 50,000 টাকা এবং ব্যাংকে টাকা দিয়েছে, অর্থাৎ কোম্পানির ব্যাংকে ক্যাপিটাল দিয়েছে 60,000 টাকা। দেখুন সেটি আমরা এন্ট্রি করার জন্য আমাদের ব্যাংকের একটা লেজার তৈরি করতে হবে। গেট অফ ট্যালি থেকে ক্রিয়েটে আসলাম, এরপর লেজার্সে আসলাম, নেম এই জায়গায় আমরা লিখব ব্যাংকের নাম STATE, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এন্টার। আন্ডার হবে ব্যাংক অ্যাকাউন্ট, আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট, এই দেখুন ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক যখনই তৈরি করবেন তার আন্ডার নেবেন ব্যাংক অ্যাকাউন্ট। এরপর দেখুন অ্যাকাউন্ট হোল্ডার্স নেম ওরিয়ন কম্পিউটার এডুকেশন কাউন্সিল, অর্থাৎ আমার কোম্পানির নামই এসেছে। কেন? কারণ ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের নামে হয় কারেন্ট অ্যাকাউন্ট। সেক্ষেত্রে এখানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যে নামটা লিখেছিলাম সেই নামটি এসেছে। এরপর অ্যাকাউন্ট নাম্বার, আনুমানিক একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, এন্টার। এরপর IFSC কোড আমি দিলাম না, আপনারা দেবেন, এন্টার। এইগুলো পুরো ফিল আপ করবেন, ব্রাঞ্চ কোথায় ব্রাঞ্চ। এবং এখানে একটি বিষয় বলি, এখানে যে ব্যাংক নেম দেখতে পাচ্ছেন, আমরা যদি অরিজিনাল সফটওয়্যার ব্যবহার করি তখন এখানে এই যে নট অ্যাপ্লিকেবল আছে এবং এখানে লিস্ট অফ ব্যাংকস আছে, এই জায়গায় আমাদের সমস্ত যত পপুলার ব্যাংক আছে তার লিস্ট এখানে দেখাবে, এখানকার লিস্ট দেখাবে এবং এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে।
তো এখানে আমরা যেহেতু এডুকেশন মোড ব্যবহার করছি, তাই এখানে আমাদের দেখাচ্ছে না। তো আমি নট অ্যাপ্লিকেবল করলাম এবং এরপর ব্রাঞ্চ নাম দেবেন। ব্রাঞ্চ নাম আমি AMTALA আমতলা দিলাম, এন্টার। এখানে সেট অল্টার রেঞ্জ ফর চেক বুকস, আপনাকে যে চেক প্রোভাইড করেছে ব্যাংক থেকে সেই চেকের রেঞ্জ কত। চেকের নাম্বার সাধারণত 6 ডিজিট হয়। দেখুন এখানে ইয়েস করলাম, এই দেখুন ফ্রম নাম্বার টু নাম্বার, এখানে চেকের যে নাম্বার চেক দিয়েছে সেই চেকের নাম্বার কত থেকে কত পর্যন্ত আছে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। তাহলে আপনার যখনই কোনো চেকে পেমেন্ট করবেন তখন আপনার এখান থেকে অটোমেটিক এক এক করে কমতে থাকবে বা ডিটেলস শো করবে। আমি দিলাম, এন্টার প্রেস করলাম। এখানে দেখুন নাম্বার অফ চেকস এতগুলো আছে, জাস্ট আমি একটি কল্পনার ভিত্তিতে দিয়েছি। তো এন্টার। নেম অফ চেকবুক আমি SBI লিখে দিলাম, এন্টার এন্টার। এরপর এনেবল চেক পেন্টিং, আপনি যদি এই অপশানটি অন করেন তাহলে চেক প্রিন্ট করতে পারবেন। অনেক সময় কি হয়, বিভিন্ন সাপ্লায়ারকে বা যারা আমাদের কাছে থেকে টাকা পাবে বা পায় তাদেরকে আমাদের চেক যখন লিখি তখন আমরা আমাদের প্রিন্টার দিয়েই আমরা চেক প্রিন্ট করে নিই, অর্থাৎ তাদের নাম, তাদের যে নাম বা কত টাকা দিচ্ছি সেটা আমরা চেকে প্রিন্ট করে নিই। সেই অপশানটি আপনি যদি করতে চান সেটি এখানে ইয়েস করবেন। যেহেতু আমরা এখানে অরিজিনাল সফটওয়্যার ইউজ করছি না, তাই এই জায়গায় আমাদের চেক প্রিন্টিংয়ের জায়গায় আমাদের কনফিগারেশন আসবে এবং আমাদের মতো তৈরি করে নিতে হবে। দেখুন ইয়েস আছে, এন্টার প্রেস করলাম। এই দেখুন এই অপশানেরই অন্তর্গত এই অপশানটি সেট অল্টার চেক প্রিন্টিং কনফিগারেশন, ইয়েস এন্টার। এই দেখুন চেক চওড়াই কত হবে সেটা দেবেন, হাইট চেকের হাইট কত হবে, সমস্ত এখানে অপশান আছে। কিন্তু আমরা যদি অরিজিনাল সফটওয়্যার ব্যবহার করি তখন আমাদের এই অপশান আসবে না। এখানে ম্যানুয়ালি আমাদের চেকের সাইজ বা কোথায় কি লেখা থাকবে সেটা লিখতে বলছে, ডায়াগ্রাম তৈরি করতে বলছে। কিন্তু আমরা যখন অরিজিনাল সফটওয়্যার ব্যবহার করব তখন আমরা এই জায়গায় আমাদের যে ব্যাংক আছে, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক সিলেক্ট করলেই তার চেকের হাইট উইথ কত, কোথায় কি লেখা প্রয়োজন সব অটোমেটিক ডায়াগ্রাম তৈরি করা থাকে ট্যালি সফটওয়্যারের, তখন আর এই অপশানটি আসে না। তো আমি এই অপশানটি নো করে দিলাম। নেম, এখানে অ্যাড্রেস দেবেন ব্যাংকের, এন্টার এন্টার এন্টার, পিনকোড এন্টার। ব্যাংকের যদি GSTI নাম্বার আপনার জানা থাকে তখন এখানে GSTI নাম্বারটি লিখে দেবেন। আমি এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। দেখুন তাহলে আমাদের এখন ব্যাংক তৈরি হয়ে গিয়েছে। দেখব কিভাবে, অল্টার, এখানে লেজার্স, এই দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং যদি আমাদের ব্যাংকে টাকা থাকে সেটি আমরা দেখতে পাবো গেটওয়ে ট্যালি, ডিসপ্লে মোর রিপোর্টস, আর এখান থেকে আমরা অ্যাকাউন্টস বুক, ক্যাশ ব্যাংক, যেখানে আমরা ক্যাশ দেখতে পাচ্ছি। যেহেতু ব্যাংকে কোনো টাকা নেই তাই আমাদের ব্যাংক শো করছে না। চলুন এখন কোম্পানির মালিক ব্যাংকে 60,000 টাকা দিচ্ছে কোম্পানি ক্যাপিটাল হিসেবে, তো সেই ভাউচার এন্ট্রি করব। গেটওয়ে ট্যালি, ভাউচার্সে আসলাম, কারণ কোম্পানির মালিক টাকা না দিলে কোম্পানি চলবে কিভাবে, টাকা তো দিতে হবে। তো রিসিপ্ট করব, দেখুন এখানে রিসিপ্ট আছে, তাই আমাদের আর এই রিসিপ্ট অপশানে ক্লিক করতে হলো না। অ্যাকাউন্টসের জায়গায় আমরা পূর্বে ক্যাশে টাকা রিসিপ্ট করেছি বা নগদ দিয়েছে আমাদের, তাই ক্যাশ নিয়েছিলাম, এখন ব্যাংকে দিচ্ছে, কোম্পানির ব্যাংকে দিচ্ছে, তাই এখানে স্পেস দিয়ে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। আর স্যার বলছিলাম, স্যার হ্যাঁ বলছিলাম এই ভাউচারগুলো যে 8টা আছে ছোট ভাউচারগুলো কোন ভাউচারটা কমন মানে সব তোমাদের বলে দেবো, যখন যে ভাউচার এন্ট্রি হবে বলে দেবো। শুধু 8টা নয়, অনেক ভাউচার আছে।
সব ভাউচার আমি বলবো, যখন যে টপিকটা আলোচনা হবে সেই টপিকে বলে দেবো। যেমন দেখো আদার্স ভাউচারে যদি তুমি যাও, এখানে দেখো শো ইনঅ্যাক্টিভ, অনেক ভাউচার আমাদের ইনঅ্যাক্টিভ আছে, তো শো ইনঅ্যাক্টিভে ক্লিক করলে এই দেখো কত ভাউচার আছে, দেখতে পাচ্ছ? তো এই ভাউচারগুলো যখন যে কাজটা হবে আমি সেই কাজ আলোচনা করে দেব। অনেক ভাউচার আছে আমাদের ট্যালিতে। তো এখানে পার্টিকুলার্সের জায়গায় স্পেস মালিকের লেজার সিলেক্ট করলাম। দেখুন মালিক এখন কোম্পানির কাছে বা কোম্পানির দায় আছে 50,000 টাকা ক্রেডিট আছে, এখন দিচ্ছে কত, আবার দিচ্ছে 60,000 টাকা। দেখুন এন্টার প্রেস করলাম, এই দেখুন তাহলে এখন দায় কত আছে, কোম্পানি 1,10,000 টাকা ক্রেডিট, আর ব্যাংক ডেবিট অর্থাৎ ব্যাংক সম্পত্তি, অর্থাৎ কোম্পানির এটা সম্পত্তি অ্যাসেট, আর এ টাকাটা দায় ঋণ, মালিকের কাছে কোম্পানি ঋণ আছে। তো এন্টার প্রেস করতে পারি বা কন্ট্রোল এ প্রেস করে সেভ করে নিতে পারি, কন্ট্রোল এ। এরপর স্কেপ কি প্রেস করলাম, দেখব আমরা ব্যালেন্স শিট দেখে নিই যে দায়ের ঘরে আছে কিনা আর অ্যাসেটের দিকে দেখাচ্ছে কিনা। দেখুন ক্যাপিটাল অ্যাকাউন্ট 1,10,000 টাকা, ক্যাপিটাল অ্যাকাউন্ট লাইবিলিটির ঘরে রয়েছে, আর আবার এটি অ্যাসেটও দেখুন কারেন্ট অ্যাসেট 1,10,000 টাকা। এবং আমরা গেট অফ ট্যালি থেকে ব্যাংক দেখব, ডিসপ্লে মোর রিপোর্টস, এবং এখানে আমাদের অ্যাকাউন্ট বুকস, এখানে ক্যাশ ব্যাংক বুকস, এই দেখুন ব্যাংক অ্যাকাউন্ট 60,000 টাকা এবং ক্যাশে 50,000 টাকা। অর্থাৎ আমাদের এখন আমরা আমাদের ব্যবসা শুরু করতে পারি, যেহেতু আমাদের ক্যাপিটাল ফান্ড এসে গিয়েছে। এবং নেক্সট ক্লাসে, আমি আজকের এই পর্যন্ত শেষ করছি, নেক্সট ক্লাসে আমরা লোন কিভাবে নিতে হয় সেটিও দেখব, যে কোম্পানি কিভাবে লোন নেয় এবং ইন্টারেস্ট সমেত লোন সেটা দেয়, ইএমআই দেয়, সেটিও দেখব। আমরা প্রথমত কোম্পানির ক্যাপিটাল ফান্ড নিচ্ছি, তারপর আমরা বিভিন্ন ভাউচার এন্ট্রি করব, কেনাকাটা করব। আশা করছি আজকের ক্লাসটা বোঝা গেছে। হ্যাঁ স্যার, বলছিলাম আমি প্রথম থেকে থাকতে পারিনি, এই কারেন্টটা চলে গেছিল, মানে গুগল মিটে এই করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি 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 এই ক্লাসটা ইউটিউবে দিয়ে দেবো কোনো, ঠিক আছে? কিন্তু সব ক্লাস ইউটিউবে পাবে না, বুঝতে পেরেছো? তাহলে এটা কোথায় পাবো, রেকর্ডিং থাকবে তো স্যার? আমি দেখছি, আমি চেষ্টা করছি আমাদের ওয়েবসাইটে তোমাদের সবাইকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেবো, ঠিক আছে? সেখানে ক্লাসগুলো পেয়ে যেতে পারো, ঠিক আছে? ওকে। আর স্যার কবে ক্লাস হবে? ক্লাস হবে আমি হোয়াটসঅ্যাপে তোমাদের জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর যেগুলো দেখালাম প্র্যাকটিস করুন, আর যা সমস্যা হবে সেটা আমার সঙ্গে ডিসকাস করবেন। শিখছেন যখন পুরো এক্সপার্ট লেভেল শিখবেন। স্যার বলছিলাম ক্লাসটা তো প্রথম থেকে দেখতে পাইনি, মানে কি কি শেখানো হয়েছে সেটা বলতে পারছি না, মানে আগে সফটওয়্যারটা ইনস্টল করা হয়েছে, তারপরে ওগুলো তো দেখতে পাইনি। ঠিক আছে, আমি এটি আমি দিয়ে দেবো, ইউটিউবেই দিয়ে দেবো, দেখে নেবেন।